একে ছেড়ে তার একটা ধরতে গেলে তো টাইম লাগবে, তো ওই টাইমে ও জল টল খেয়ে নিল। হঠাৎ করে কোনো সময় না দিয়ে উনি চলে গেলেন, যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচে ফিরেছেন, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দুদিনের মধ্যে এরকম একটা অবস্থা, মাথার ভেতরে কি হয়েছিল, কি যে জায়গাটায় তলিয়ে গেছে রাহুল, সেটা মোহনা, এবং দেখাচ্ছে যে ওই জায়গাটা উঁচু নিচু, ওটা বাইরে থেকে আসা মানুষের পক্ষে শনাক্ত করা সম্ভব নয়, তার ডেপথ কতটা, তার গভীরতা কতটা। একের পর এক জনপ্রিয় অভিনেতা রাহুলের না ফেরার দেশে যাওয়ার চাঞ্চল্যকর কিছু তথ্য আসতেছে। বাংলার মানুষ যেন কোনো মতেই বিশ্বাস করতে পারতেছে না শুটিং করতে গিয়েই এইভাবে আমাদের মাঝখান থেকে বিদায় নেবে এই জনপ্রিয় অভিনেতা। অভিনেত্রী শ্রেতার সাথে তালসারিতে শুটিং করতে গিয়ে কি এমন হয়েছিল সেইখানে, তা সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ঘটনার পেছনে কি আসলেই ডিরেক্টর বা অন্য কারো হাত রয়েছে? তো প্রিয় দর্শক, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। হঠাৎ করে কোনো সময় না দিয়ে উনি চলে গেলেন, যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচে ফিরেছেন, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দুদিনের মধ্যে এরকম একটা অবস্থা, মাথার ভেতরে কি হয়েছিল কেউ আমরা বুঝতে পারি। যে জায়গাটায় তলিয়ে গেছে রাহুল, সেটা মোহনা, এবং দেখাচ্ছে যে ওই জায়গাটা উঁচু নিচু, ওটা বাইরে থেকে আসা মানুষের পক্ষে শনাক্ত করা সম্ভব নয়, তার ডেপথ কতটা, তার গভীরতা কতটা আন্দাজ করা স্থানীয় লোকেদের পক্ষে, যারা ওখানকার সমুদ্রের সঙ্গে যুক্ত, সমুদ্রের সঙ্গে পেশাগতভাবে যুক্ত, সমুদ্রকে চেনে, মোহনাকে চেনে, বালিয়াড়িকে চেনে, তারাই একমাত্র গাইড করতে পারবে। তারা তো প্রথম থেকেই অস্বীকার করছেন যেটা শুটিং চলাকালীন নাকি এই ঘটনাটাই ঘটেনি। এটা কতটা সত্যতা রয়েছে? সঙ্গেও তো কাজ করার একটা বড়, আমার তো করেছে, আমার ছবিতে কাজ করেছে, একটা অন্যতম প্রধান চরিত্র করেছে রাহুল। আচ্ছা, আমার চিত্রনাট্যে রাহুল কাজ করেছে, আমাদের এক প্রকাশনা থেকে বই আছে করে রাহুলের সঙ্গে আমার একটা, এবং রাহুলের সঙ্গে একটা অদ্ভুত একটা হয় না, কাজ করতে করতে মানে একটা বন্ধু, একটা ভাই, একটা খুব স্নেহ সুলভ, আমাকে দিদি বলতো, ওকে আমি খুব স্নেহ করতাম। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নয় তো, ইন্ডাস্ট্রি হলে সেখানে একজন ইন্সপেক্টর থাকে, সেই ইন্সপেক্টর সেটাকে খতিয়ে দেখে কোথায় যাওয়া হচ্ছে। তাহলে কি আপনি একটা দাবি করছেন যে একটা এই ধরনের ইন্সপেক্টর থাকা খুব জরুরি? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রি হওয়াটা খুব দরকার, এবং আরো যেটা দরকার, যেটা আগে ছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একসঙ্গে ছিল, বদ্ধ জোরের জায়গা ছিল, সেইটা আমার মনে হয় হওয়া দরকার। দায়িত্বটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেই ছেলেটার উপর যে অকালে চলে গেল, যার কোনোদিন ফিরবে না, যার ফিরে এসে কথা বলার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, তার উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব অমানবিক একটা জায়গা। যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম তার কিছু উত্তর এসেছে প্রোডাকশন হাউসের তরফে। প্রোডাকশন হাউসের অন্যতম প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, উনি মহিলা কমিশনের চেয়ারপারসন, উনি জানিয়েছেন যে ওখানে গভীর জলে কোনো শট ছিল না, রাহুল পারফেকশনিস্ট ছিল, তাই রাহুল শটটা চেয়েছিল, পরিচালক শটটা নিতে বারণ করেছিলেন, কিন্তু রাহুল চাওয়ায় এই জিনিসটা হয়েছে। এই যে কথাটা, এই কথাটার মধ্যে যে কতটা দায় এড়িয়ে যাওয়া, অসঙ্গতি, এবং আমি গতকালও যেটা একটা জায়গায় বলেছি যে সেলফ ডিফেন্স মেকানিজম, হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের যে একটা অক্ষম চেষ্টা, সেটাকে খুব একটা মানে সেটাকে একদমই গ্রহণযোগ্যতা মাপকাঠিতে ফেলা যায় না। কারণ আমরা জানি, এটা একজন সাধারণ মানুষও জানে, মানে যারা টেলিভিশন সিরিয়াল দেখে বা যারা দেখে তারাও জানে যে চিত্রনাট্যে না থাকলে একজন আর্টিস্ট বলছে বলে একটা শট কখনো হতে পারে না। আর সেই শটটা দ্রোণ শট, মানে একজন আর্টিস্ট বলছে দ্রোণ শট আমার চাই, ড্রোনটা কি এত ইজি অ্যাভেলেবেল যে ওখানে মানে পাওয়া গেল, এবং ড্রোন অপারেটরটাও পাওয়া গেল, এবং ড্রোন অ্যাক্টিভ করে শট নেওয়া হলো শুধুমাত্র রাহুলের অনুরোধে, যা চিত্রনাট্যে যে সিন নেই, পরিচালক যে সিন চাইছেন না সেইখানে। যাচ্ছে না, শুটিং করেছি সকাল থেকে, আগের দিন হোলডে শুটিং করেছি, পরের দিন সকালে শুটিং করেছি 3টে অবধি। 3টের পরে আমার প্যাক আপ হয়ে যায়, আমি বেরিয়ে যাই লাঞ্চ করে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা আসার পরে আমার কাছে ফোন আসে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল নেই। শকিং নিউজ। মানে তারপরে কি হয়েছিল, আমি তো স্পটে এসেছিলাম না, আমি বলতে পারবো না যে কি হয়েছিল। একজন একরকম ভার্সন শুনছি, কোনটে ঠিক কোনটে ভুল জানি না। প্রোডাকশন ম্যানেজার একরকম বলছেন, ডিরেক্টর
একরকম বলছেন, এটা সব বলছেন। আর ওখানে ওই জলের সিকোয়েন্স কিছু ছিল না, মানে জলের না সেরকম জলের চান করার কোনো সিকোয়েন্স ছিল, মানে একটা ছিল ওই হাজব্যান্ড ওয়াইফ হনিমুন করতে গেছে, তা ওই দুজনে গায়ে জল ছেটাচ্ছে এবং সেই জোরে জল ছেটাতে রাহুলের চোখে লাগে, ও বুঝতে পারে না, এর মধ্যে মেয়েটা পালিয়ে যায়, ও তখন বউকে খোঁজে, এই সিকোয়েন্স। সেটাই তো ডিরেক্টর বাবু যে বললেন যে ওই অবধি জলেই নাকি নেমেছিল, তারপরে আরো এগিয়ে যায়, কথা না শুনে নাকি এগিয়ে যায়। খালি জায়গাটা এত রিস্কি, পরে শুনছি যে জোয়ার ভাটা, তারপরে পায়ের তলায় জমি, নরম বালি থাকে। ইনফ্যাক্ট ওই যে শটটা যেটাতে অ্যাক্সিডেন্ট হলো, তার পরের শট নেওয়া হয়ে গেছে, যে তারপরে সমুদ্র থেকে উঠে আমাদের কাছে আসছে, সেখানেও কিন্তু যা ভেজানো হয়েছিল সেটা হচ্ছে পায়ের এই অবধি, পায়ের মানে হাঁটুর তলা অবধি ভেজানো হয়েছিল, ওই অবধি জলে ছিল, সেখান থেকে উঠে এসছে। এই সিকোয়েন্সটা টেক করা আছে, তার মানে গভীর জলে যাওয়ার সিকোয়েন্সই ছিল না। কেন এগিয়ে গেল বা শুনছি আমি, যদি ওই ভার্সনটা ঠিক হয়, আই ডোন্ট ম্যাক্সিমাম এই কথাটাই বলছি যে শ্বেতা ছিল পাশে, সেও বলছে জলে পড়ে গেল। আর এ তো আর সমুদ্রের বিচ নয় যে অনেকটা সমান থাকে, এ তো আপ ডাউন থাকে, নরম বালি থাকে, কোথায় মানে এটা কি বলবে, নিয়তি ছাড়া কি বলবে এটা, মানে লোকটা তো চলে গেল আর কি। কটা থেকে শুটিং করছিলেন? কটা থেকে শুটিং চলছিল? শুটিং আমাদের শুরু হয়েছে অ্যাবাউট 11:30 15:30 এরকম শুরু হয়েছে। আপনাদের কতক্ষণ শুটিং চলে? আমার 3টের সময় আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তারপর হিরোইনের শট ছিল, ওই সমুদ্রে গিয়ে পায়ে অব্দি জলে গিয়ে জল কিনি করা, একটা ডায়ালগ সিন ছিল, এই সিন ছিল। তারপরের দিন আবার সিন ছিল। আমাদের ওই দিনই প্যাক আপ হয়েছে, আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে মরমার থেকে খবর মিডওয়েতে পেলাম। কবে গিয়েছিলেন দীঘার তালসারিতে? আমরা 27th গিয়েছিলাম, 27th গিয়েছিলাম, 28 শুট করেছি, 29 শুট করে ফেরার কথা। ফিরে এলো, ও ফিরলো না, ওর আজকে ফেরার কথা ছিল। আজকে আপনারা যখন বাড়ির উদ্দেশ্যে মানে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখনই কি খবরটা আসে? না, বেরিয়ে গেছি তখন, আমরা অলরেডি বেরিয়ে গেছি। ঘটনাটা ঘটেছে বোধহয় 5:30 6টা এরকম কিছু একটা ঘটেছে বোধহয়। আমরা ওখান থেকে প্রায় 4টে-5টে নাগাদ বেরিয়ে গেছি, 4টে 4:30, ঠিক ঘড়ি দেখিনি আসলে, কিন্তু বেরিয়ে অনেকটা রাস্তা চলে গেছি, চণ্ডীপুর এসব পেরিয়ে কলকাতার দিকে। জানিস দেখা হয়ে যাবে, ওরা কালকে ফিরবে, পরশু দিন আবার ইনডোরে শুটিং হবে। মজা করে আউটডোর হয়েছে, খুব হই করে সুন্দর করে আউটডোর হয়েছে। এই খবরটা তো মানে বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে ভাবাই যাচ্ছে না, মানে আমি এখনো অব্দি ট্রমাতে আছি, মানে শক, মানে আমি যত সময় যাচ্ছে তত হন্ট করছে আমাকে, ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ। এত ভালো ছেলে একটা, এত ভালো ছেলে, আর একদম একসঙ্গে কাজ করেছি তো, মানে সকাল থেকে আগের দিন একদম তোরা খুব গরম, মানে এত ওয়ার্মড, এটা মানে নিতে পারছি না, এটা খুব ট্রমা। শুধু আমি নয়, আমরা যারা ছিলাম শক। এটা মানে বহুদিন দেখা হয়নি, যোগাযোগ হয়নি, একটা অন্যরকম একদম। এই তোমার সঙ্গে কথা বলছি, তুমি বেরিয়ে গেলে, তারপর এখান থেকে ফোন গেলে আমি মারা গেছি, যেরকম তুমি শক্ট হবে সেরকমই শক্ট, ট্রমা। এটা কাটতে সময় লাগে। ভালো ছিল, খুব ভালো ছিল। আচ্ছা দাদা, আরো মানে অনেকগুলোই কথা উঠে আসছে যে কোনো রকম ভাবে কি ইনটক্সিকেটেড এরকম কিছু মন্তব্য। এই কথাগুলো কোনো মানেই হয়। দাদা, আমি তো আজ সত্যিই বিধবা হয়ে গেলাম। ক্যামেরার সামনে যখন এই একটি বাক্য উচ্চারণ করলেন টলিউডের হার্ট থ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, তখন উপস্থিত হাজারো মানুষের কলরব মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বাতাসে যেন হাহাকার আছড়ে পড়ল। চিরদিনের মতো নিভে গেছে পর্দার সেই কৃষ্ণ, অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবন প্রদীপ। যে জুটির প্রেম দেখে একসময় গোটা বাংলা কেঁদেছিল, আজ বাস্তবে সেই বিচ্ছেদ দেখে বুক ফেটে যাচ্ছে কোটি ভক্তের। সুখের সংসার সাজানোর স্বপ্ন যখন ডানা মেলছিল, ঠিক তখনই নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব থচনচ হয়ে গেল। রাহুল নেই, এই নির্মম সত্যটা যেন মানতেই পারছেন না প্রিয়াঙ্কা। সাদা পোশাকে আলুথালু চুলে জনসমক্ষে আসা প্রিয়াঙ্কাকে দেখে আজ চেনা দায়। তিনি কি সেই গ্ল্যামারাস অভিনেত্রী, নাকি এক স্বামীহারা নিঃস্ব নারী? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব প্রিয়াঙ্কা সরকারের জীবনের সেই অন্ধকারতম মুহূর্তের না বলা সব কথা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু সংবাদ নয়, এক চিরকালীন প্রেমের করুণ সমাপ্তির সাক্ষী হতে চলেছি। কলকাতার আকাশ আজ মেঘলা নয়, বরং শোকের চাদরে ঢাকা। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের কালো ছায়া। কিন্তু এই শোকের সবচেয়ে বড় পাহাড়টি যেন চেপে বসেছে প্রিয়াঙ্কা সরকারের কাঁধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা সরকারের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
কিন্তু সেই ভিডিওতে কোনো গ্ল্যামার নেই, নেই কোনো শুটিংয়ের হাসি, আছে শুধু এক বুক হাহাকার। ভিডিওটিতে দেখা যায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করে ফিরছেন প্রিয়াঙ্কা। পরনে একটি সাধারণ সাদা কুর্তি, চোখে নেই কাজল, কপালে নেই সেই পরিচিত টিপ। সম্পূর্ণ নিরলঙ্কার অবস্থায় তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন এই পৃথিবীর চেনা মানুষ নন। ভিড়ের মধ্যে দিয়ে যখন তিনি হাঁটছিলেন, তাকে দেখে উপস্থিত সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও চোখের জল ধরে রাখতে পারেননি। নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ধরে ভিড় সামলানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা ছিলেন যেন ঘোরের মধ্যে। তার দু চোখে তখন পানি নেই, কারণ শোক যখন পাথর হয়ে যায় তখন অশ্রুও শুকিয়ে যায়। ভিড়ের মধ্যে বিধ্বস্ত প্রিয়াঙ্কাকে যখন কেউ একজন সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, তখনই ঘটে সেই হৃদয় বিদারক ঘটনা। প্রিয়াঙ্কা সেই ব্যক্তির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন, দাদা, আমি তো আজ বিধবা হয়ে গেলাম। এই একটি মাত্র বাক্য, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর গভীরতা মাপা অসম্ভব। প্রিয়াঙ্কার এই হাহাকার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বলছেন, পর্দার সেই চিরদিনই তুমি যে আমার ছবির সেই করুণ পরিণতি কি তবে বাস্তবেও ফিরে এলো? রাহুল যেন আজ প্রিয়াঙ্কাকে এই পৃথিবীর ভিড়ে একা ফেলে চলে গেছেন অনেক দূরে। প্রিয়াঙ্কার সেই বিমর্ষ চেহারা, সেই রিক্ত রূপ দেখে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও স্তম্ভিত। মানুষের ভিড়ে তিনি যেন একাকী এক দ্বীপে দাঁড়িয়ে আছেন, যেখানে রাহুলের স্মৃতি ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। রাহুল এবং প্রিয়াঙ্কার রসায়ন শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর কালজয়ী সিনেমা চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে। সেই ছবিতে পর্দার প্রেম কবে যে বাস্তবে রূপ নিয়েছিল তা ভক্তরা টেরই পাননি। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। মাঝখানে দীর্ঘ সময় তাদের মধ্যে মান অভিমান, দূরত্ব এবং আইনি লড়াই চলেছে। কিন্তু প্রবাদ আছে না যে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। সব বিভেদ ভুলে, সব তিক্ততা পেছনে ফেলে গত কয়েক বছরে তারা আবার একে অপরের কাছাকাছি এসেছিলেন। তাদের একমাত্র সন্তান সহজের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের মনের টানে তারা আবার এক ছাদ নিচে থাকার স্বপ্ন দেখছিলেন। টলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যেত তাদের পুনর্মিলনের সুখ খবর, কিন্তু বিধাতা হয়তো আড়ালে হাসছিলেন। যখনই জীবনটা নতুন করে সাজানোর গোছানো শুরু হলো, ঠিক তখনই যবনিকা পতন ঘটল রাহুলের জীবনে। মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল প্রিয়াঙ্কার সবটুকু অবলম্বন। বর্তমানে প্রিয়াঙ্কা সরকারের মানসিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিকট আত্মীয়রা জানাচ্ছেন, রাহুলকে হারানোর পর থেকে তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে গেছেন। মাঝে মাঝে চিৎকার করে উঠছেন, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা জানালার বাইরে তাকিয়ে থাকছেন। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরের প্রাণশক্তি যেন রাহুলের সাথেই শ্মশানে ছাই হয়ে গেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে দেখে অনেকে মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কা যেন আজ সত্যিই পাগল হয়ে গেছেন। কিন্তু এটা কি পাগলামি, নাকি প্রিয়জনকে হারানোর সেই অসহ্য যন্ত্রণা যা মানুষকে স্বাভাবিক বোধশক্তিহীন করে দেয়? তার চোখে মুখে ফুটে ওঠা সেই শূন্যতা কোনো মেকআপ দিয়ে ঢাকা সম্ভব নয়। সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন তাকে ঘিরে ধরছিল, তিনি যেন কিছুই দেখতে পাচ্ছিলেন না। তার জগৎটা এখন শুধু রাহুলময় স্মৃতির গলিকালি। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই ভিডিওটি দেখার পর ভক্তদের মধ্যে শোকের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন, প্রিয়াঙ্কাদি, শক্ত হন, আপনার সন্তানের জন্য আপনাকে বাঁচতে হবে। আবার কেউ বলছেন, রাহুল প্রিয়াঙ্কা জুটিকে ঈশ্বর কেন এভাবে আলাদা করলেন? কলকাতার স্টুডিও পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম, সর্বত্রই আজ একটাই আলোচনা। প্রিয়াঙ্কার সেই করুণ আর্তনাদ, দাদা, আমি তো বিধবা হয়ে গেলাম, সবার কানে বাজছে। টলিউডের নামি দামি অভিনেতা অভিনেত্রীরাও প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা সবাই জানেন এই শূন্যতা কোনো সহানুভূতি দিয়ে পূরণ হওয়ার নয়। রাহুল বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন প্রিয়াঙ্কার প্রথম প্রেম, তার সন্তানের বাবা এবং তার অস্তিত্বের এক বিরাট অংশ। রাহুল বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি হতে পারে, কিন্তু প্রিয়াঙ্কা সরকারের জন্য এটি তার গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সমান। পর্দার সেই অমর প্রেম কাহিনী বাস্তবে এক বিষাদ সিন্ধুতে এসে মিশেছে। প্রিয়াঙ্কা আজ একা, রিক্ত এবং নিঃস্ব। তার সেই বিধ্বস্ত রূপ আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কতটা নিষ্ঠুর হতে পারে। প্রিয় ভিউয়ার্স, প্রিয়াঙ্কা সরকারের এই কঠিন সময়ে আপনার কি কিছু বলার আছে? আপনি কি মনে করেন রাহুল প্রিয়াঙ্কার এই অকাল বিচ্ছেদ আমাদের নিয়তির এক চরম ট্র্যাজেডি? প্রিয়াঙ্কার সেই আর্তনাদ কি আপনার হৃদয়ে দাগ কেটেছে?
কমেন্ট বক্সে অবশ্যই আপনার শোকবার্তা এবং প্রিয়াঙ্কার জন্য প্রার্থনামূলক কথাগুলো লিখুন। আপনার একটি মন্তব্য হয়তো এই শোকাতুর সময়ে কারো মনে সামান্য সাহস যোগাতে পারে। পরবর্তী আপডেট পেতে আমাদের নিউজ ট্রেন্ডসের সাথেই থাকুন। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই জনপ্রিয় অভিনেতা ভোলে বাবা পার কারেগা একটা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে সেইখানেই আমরা তাকে হারিয়ে ফেলি। হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে, এমনকি জোয়ার ওঠে। হিরোইনকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত হিরোই চলে যায় না ফেরার দেশে, যেইটার থেকে দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। গোটা নেট দুনিয়ায় শুধু একটাই নাম, রাহুল আর রাহুল। সবাই যেন তার না ফেরার দেশে যাওয়ার বিষয়টা কোনো মতেই মানতেছে না। তবে ইতিমধ্যে এই অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা তার চলে যাওয়াতে হাউমাউ করে কাটতেছে। এত কম বয়সে তার স্বামীকে হারালো। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। পুরো ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য আপনার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।